সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কক্সবাজারের রুখিয়ায় পাহাড়ে র্যাবের অভিযান, অস্ত্র ও গ্রেনেড সহ আরসার 2 নেতা গ্রেপ্তার। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা, ভোট টানতে আশ্বাসের ফুলঝুরি। রংপুরে গ্রিন ফ্যাক্টরিতে এসি ফ্যান ছাড়াই কাজ করছেন হাজারো শ্রমিক, দাবদাহের মাঝেও স্বস্তি। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি পাহাড়ে অভিযান চালিয়েছে র্যাব 15-র একটি দল। এ সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। অভিযানে আরসার বাংলাদেশ প্রধান মাস্টার সলিম সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। ভোরে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব 15-র অধিনায়ক জানান, ক্যাম্পে অরাজকতা তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আরসা। সম্প্রতি তাদের বিরুদ্ধে হত্যা ও গুমের নানা অভিযোগ পাওয়া গেছে। এরপর অভিযান চালালে 5টি গ্রেনেড, 3টি রাইফেল, 10টি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, একটি রিভলভার, 9 রাউন্ড 9mm পিস্তলের গুলি, একটি এলজি ও 3টি 12 বোর কার্তুজ পাওয়া যায়। নানা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে শহরের মহাজন পাড়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। কেএনএফ শান্তি আলোচনার নামে সময় ক্ষেপণ করে সামরিক ঘাঁটি গেড়েছে উল্লেখ করে তিনি পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদারের দাবি জানান। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক, 2টা ব্যাংক তারা করছিলাম একটু প্রিয় সাংবাদিক। আগামী 21 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জে চেয়ারম্যান পদে 18 জন, ভাইস চেয়ারম্যান পদে 21 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাইকিং, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কোনো অভিযোগ করেছেন কিনা জানাবেন। সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা কতটা আশ্বস্ত হচ্ছেন? দোলা, আপনি জানেন আগামী 21শে মে দিনাজপুরের 4টি উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে প্রতিটি উপজেলাতেই জমজমাট কিন্তু প্রচারণা শুরু হয়েছে। তবে প্রার্থীদের সাথেও আমরা গতকালকে কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে যারা সরাসরি ক্ষমতাসীন দলের পদবিতে রয়েছেন, বিশেষ করে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে, তারা কিন্তু আসলে দলীয় যে প্রভাব, তারা কিন্তু এই ধরনের প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মীদের মাঠে নামানোর জন্য চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি অন্য যারা প্রার্থী রয়েছে তাদের প্রচারণার ক্ষেত্রে একটু বাধা বিপন্ন করছে এবং পাশাপাশি তারা যারা ক্ষমতাসীন দলের প্রার্থীরা রয়েছেন তাদের কিছু ছেলেপেলে দিয়ে অন্য যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন মিটিং মিছিলের উপরেও কিন্তু ছোটখাটো হামলার ঘটনাও আমরা কিন্তু শুনেছি। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে তারা বলছেন যে অধিকাংশ প্রার্থী কিন্তু পুনরায় আবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তারা নির্বাচন করছেন। তারা বলছেন যে আমাদের গত নির্বাচনে বেশ কিছু কাজ তারা করেছেন এবং আগামী নির্বাচনেও তারা কিন্তু বেশ কিছু কাজের যেগুলো অসমাপ্ত কাজ রয়েছে সে কাজগুলো তারা করবেন। এবং ভোটাররা বলছেন যে যেহেতু আমরা একজন সৎ, যোগ্য এবং যারা সমাজের উন্নয়ন করতে পারবে এবং সমাজকে মাদক মুক্ত করতে পারবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে, এই ধরনের প্রার্থীকে কিন্তু ভোটাররা বেছে নেবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে এখন পর্যন্ত দিনাজপুরের
4টি উপজেলাতে যে পর্যন্ত প্রচার প্রচারণা রয়েছে, আমরা আজকে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 4টি উপজেলাতে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং প্রার্থীরা তাদের স্ব স্ব অবস্থান থেকেও কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখন থেকেই পুলিশের যে থানা পুলিশরা রয়েছেন এবং পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু মাঝে মধ্যে টহল দিতে আমরা দেখেছি। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমার সাথে সুলতান মাহমুদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। গোপালগঞ্জে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান লুটুল ও প্রতিদ্বন্দ্বী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অশিকুর ভূঁইয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, আহত হন আরও 6 জন। এদের মধ্যে লিওন ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সম্প্রতি দাবদাহে সবাই যখন চরম অস্বস্তিতে ছিলেন, তখন আরামে কাজ করেন রংপুরের একটি কারখানার শ্রমিকরা। অথচ সেখানে নেই এসি ও বৈদ্যুতিক পাখা। গাছ ও জলাধারে ঘেরা এই প্রতিষ্ঠানে পর্যাপ্ত বাতাস থাকায় এমনটি সম্ভব হয়েছে। দূর থেকে দেখলে প্রথমে ঘন জঙ্গল মনে হয়, কিন্তু একটু এগিয়ে গেলে ঘুম ভাঙে। এটি আসলে একটি কারখানা। প্রধান ফটকের বাইরে থেকে চোখে পড়ে সবুজ গাছগাছালিতে ঘেরা 7তলা ভবনটির উপর থেকে নিচ পর্যন্ত ঝুলে আছে লতা জাতীয় অনেক গাছ। এগুলো বাতাসে দোল খায়। রংপুর রবার্টসন স্টেশন রোডে কারুপণ্য তৈরির এই কারখানা ঘিরে রয়েছে নান্দনিক কয়েকটি জলাধার। এগুলো প্রায় 5 লাখ লিটার পানি ধারণ করতে পারে। আর এসবের উদ্দেশ্য কারখানার ভেতরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা। এ কারণে ভবনটিতে নেই কোনো এসি ও বৈদ্যুতিক পাখা। দিন রাত 2 শিফটে কাজ করেন প্রায় 5000 শ্রমিক। তীব্র তাপপ্রবাহে যখন সবার নাভিশ্বাস উঠেছে, তখন এই কারখানার শ্রমিকরা আরামে কাজ করছেন। আমাদের এখানে বাইরের যে গরম, সে তুলনায় ভিতরে ঠান্ডা, মানে গরমটা কম আছে। মানে এখানে এমন শীতল ভাবে আছে যে আমাদের ফ্লোর পর্যন্ত এই সূর্য তাপটা পৌঁছতে পারে না। আমরা বাইরের গরম থেকে ভিতরে গরমটা কম পাই। আমার মনে হয় না যে আমরা অশান্তিতে আছি বা গরমে অসহ্য লাগতেছে বা ইয়ে লাগতেছে, কোনো ধরনের এটা মনে হয়। তখন এসির কোনো প্রয়োজন পড়ে না। আবার নন্দিনী পার্ক আছে, এগুলোতে গেলে অনেক ঠান্ডা স্পর্ধ পাই। এই প্রতিষ্ঠানে শতকরা 80% বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। যেখানে বাইরে উত্তাপ হলো, ভেতরে যে কর্ম পরিবেশ সেটা উত্তাপ থাকে না, সেটা শীতল থাকে, যে কারণে কর্মীরা খুব মনোযোগ দিয়ে এবং স্বস্তিতে কাজ করতে পারে। বিদ্যুৎ অপচয়, আমাদের এখানে ছাদে সোলার প্যানেল আছে। সোলার প্যানেলে প্রায় আমরা 30% বিদ্যুৎ, যেটা আমরাই নিজেরাই উৎপাদন করি এবং আমরা ব্যবহার করি। 2012 সালে 8 লাখ স্কয়ার ফিট জায়গার উপর কারুপণ্যের এই কারখানাটি নির্মাণ করা হয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সবুজ ভবনের স্বীকৃতি পেয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর উপর জোর দেন তিনি। বুধবার ঢাকায় ICPD30 গ্লোবাল ডায়ালগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান এবং ফিলিস্তিনে চালানো ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। ঢাকায় বুধবার শুরু হয় ICPD30 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বৈশ্বিক সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে 2 দিনের এই সংলাপের আয়োজন করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA। বুধবার সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বৈশ্বিক ও আঞ্চলিক জনসংখ্যার গতিশীলতা, বৈচিত্র্য, বার্ধক্য ও আন্তঃপ্রজন্মের সুস্থতা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। A world leader who has prioritized issues vital
to women and girls. সম্মেলনে প্রধানমন্ত্রী গত 15 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অর্জিত সাফল্যের তথ্য তুলে ধরেন। শিশু ও মাতৃমৃত্যু হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বাল্যবিবাহ হ্রাস পাওয়ার কথাও জানান তিনি। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়াও সমাজে বিভিন্ন স্তরের কিশোর কিশোরীদের নিয়ে 8,000-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। বৈশ্বিকভাবে স্বাস্থ্যবঞ্চিত মানুষের সেবা নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের বিভিন্ন দেশের সংঘাত ও রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়ার উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। পরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFP এর নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নাতালিয়া কানেম সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মা ও শিশু মৃত্যুহার এবং বাল্যবিবাহ কমাতে বাংলাদেশ সরকারের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। রাঙ্গামাটিতে বিভিন্ন দাবিতে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ। অবরোধের কারণে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া নানিয়ারচর এবং খাগড়াছড়ির সাথে সাজেকের সকল যান চলাচল বন্ধ থাকে। তবে অবরোধের প্রভাব রাঙ্গামাটি শহরে পড়েনি। সকাল থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক ও সাজেক সড়কে আগুন জ্বালিয়েও গাছের গুঁড়ি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে রাখে অবরোধ সমর্থকরা। সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। 2019 সালের তুলনায় গত বছর ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাই ঢাকা দক্ষিণে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এমন দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। সকালে মালিবাগ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আরও জানান, এবার মৌসুম আসার আগেই বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে অভিযান চালানো হবে। ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের তথ্য আলাদা করে প্রকাশ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান মেয়র। রোগী আমরা কম রাখতে পেরেছি, ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই। ফাঁসির রায় চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন। আদালতের আদেশে হাইকোর্টের রায় 25 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিল অনুমতির আবেদন করতে হবে। গত 13 মে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দেয় হাইকোর্ট। ওই রায় হাইকোর্ট বলছে 2 বছরের মধ্যে বর্তমানে কন্ডেম সেলে থাকা আসামিদের পর্যায়ক্রমে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা করতে হবে। মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকালে মুন্সিগঞ্জের পৌরসভার খাসকান্দি এলাকায় ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াসমিন আক্তার। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শাহজালাল মঙ্গলবার রাতে যে কোনো সময় তার স্ত্রীকে হত্যা করে। নিহতের স্বামী শাহজালাল পলাতক রয়েছে।
আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা এলাকায় শুরু হচ্ছে ডিজিটাল ভূমি জরিপ। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বিষয়ে সেমিনারের আয়োজন করে ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ডিজিটাল ভূমি জরিপের ক্ষেত্রে কেউ যদি অধিকার বঞ্চিত হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। তো তিনি স্বল্প সময়ে তার স্বপ্ন পূরণ করে যেতে। অভাব কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কিছুই টলাতে পারেনি জামালপুরের কিশোর সিয়ামকে। পা দিয়ে লিখে এসএসসিতে A- পেয়েছে সে। তবে পরবর্তীতে শিক্ষা গ্রহণ নিয়ে দুশ্চিন্তায় আছে সিয়াম ও তার পরিবার। জন্ম থেকেই দুই হাত নেই, পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ 3.83 পেয়েছে অদম্য মোহাম্মদ সিয়াম মিয়া। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার অসুস্থ দিনমজুর জিন্নাহ মিয়ার 3 সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকেই দুই হাত না থাকলেও হাল ছাড়েননি। তার ইচ্ছা সরকারি চাকরি করে সংসারের অভাব মেটাবেন। আমার বাবার পক্ষে আমাকে আর এগিয়ে নেওয়া সম্ভব না। আমাদের পরিবারে তো সরকার বা বেসরকার আমাকে সাহায্য করে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তবে আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পরবর্তীতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় আছে সিয়ামের পরিবার। ছেলে গরিব, ওরা অত্যন্ত গরিব লোক, ওর বাপটাও কামকাজ করতে পারে না, জায়গা জমি নেই। কখনো দেখিনি সিয়ামের খারাপ কোনো কাজ বা খারাপ কোনো পোলাপানের সাথে চলাফেরা করতে। খুব ভালো লেখাপড়া করবো, বড় অফিসার হবো, এটা ওরা ইচ্ছে। ইতিমধ্যে লেখাপড়া করবারই কথা না, এই ছেলে লেখাপড়া করছে, সবাই আনন্দিত। সংবাদ মাধ্যমে সিয়ামের কথা জানার পর তার পাশে থাকার আশ্বাস দিয়েছে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি যে তাকে তার পড়াশোনার সার্বিক সহযোগিতায় আমি ইনশাল্লাহ থাকব, এবং আমরা যারা আছি, যারা এরকম অদম্য ইচ্ছা শক্তি নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের পাশে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। শুধু লেখাই নয়, বই খোলা, পাতা উল্টানো, মোবাইল চালানো সহ সব কাজই পা দিয়ে করেন সিয়াম। দীপ্ত, বার্তা কক্ষ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাসব্যাপী খুচরা ও পাইকারি ক্রেতাদের জন্য প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রতিষ্ঠান ইলেকট্রোমার্ট লিমিটেডের অন্যতম ব্র্যান্ড কনকা। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই বিশেষ ক্যাম্পেইনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি নুরুল আফসার। এ সময় উপস্থিত 60 জন অতিথিদের কাছে স্ক্র্যাচ কার্ড বিতরণ করা হয়। এই লাইটটা অবরুদ্ধ গাজার রাফা সহ বিভিন্ন শহরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 82 জন। জীবন বাঁচাতে বিভিন্ন শহর খালি করে নিরাপদ স্থানে ছুটছেন ফিলিস্তিনিরা। ফলে শহরগুলো যেন ভুতুড়ের নগরীতে রূপ নিয়েছে। এ যেন এক ভুতুড়ের শহর। গাজার রাফা শহরের বর্তমান চিত্র এটি। রাফা শহরের পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামলা চালানো হবে এই খবরেই শহর ছেড়েছেন লাখ লাখ মানুষ। যারা আছেন তারাও আছেন অবরুদ্ধ ঘরে। আমরা এখন শহর এলাকার ভিতরে, যেটি ইসরায়েলি সেনাবাহিনীর রোড কমব্যাট জোনের অংশ। পরিবার সরিয়ে নিয়েছি, কিন্তু বাড়ি সুরক্ষায় আমরা যুবকরা থেকে গেছি। হামলা হচ্ছে উত্তরের জাবালিয়া শহরেও। স্থলপথে ট্যাঙ্ক বহন নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, আর তাদের সুরক্ষা দিতে বিমান থেকে ফেলা হচ্ছে বোমা। গাজায় যে 8টি শরণার্থী শিবির রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়টি রাফা শহরে। ইসরায়েলি ট্যাঙ্ক বহর এই শিবিরের কেন্দ্রস্থলের দিকে এগোনোর চেষ্টা করছে বলে তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আমি যখন দরজা খুললাম দেখলাম সারি সারি ট্যাঙ্ক, গোলাগুলির শব্দ। পরিস্থিতি খুবই ভয়াবহ। গেল বছর 7 অক্টোবর থেকে গাজায় চলমান হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 35,000-এর বেশি মানুষ।
নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। সাহিত্যে নোবেল বিজয়ী ক্যানাডিয়ান লেখক এলিস মুনরো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার রাতে ক্যানাডার অন্টারিওর পোর্ট হোপে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। মুনরোর লেখা 1 ডজনেরও বেশি ছোট গল্প প্রকাশিত হয়েছে। সুইডিশ নোবেল একাডেমি 2013 সালে তাকে পুরস্কারে ভূষিত করার সময় সমকালীন ছোট গল্পের মাস্টার হিসেবে অভিহিত করে। মুনরো ক্যানাডার সর্বোচ্চ সাহিত্য পুরস্কারও পেয়েছিলেন। তিনি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ম্যান বুকার পুরস্কার পান 2009 সালে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের ধন কুবেরদের গোপন সম্পদের পাহাড় রয়েছে। এদের মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি ও ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি সহ সামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদ রয়েছেন। ওসিসিআরপির তথ্য বলছে তালিকায় আছে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীর নামও। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর চাকচিক্যে পরিপূর্ণ এ শহরের প্রতি আকর্ষণ সব দেশের নাগরিকদের। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP এক গোপন নথি ফাঁস করেছে, যেখানে বলা হয়েছে দুবাইয়ে বিশ্বের ধনকুবেরদের গোপন সম্পদের পাহাড়। তালিকায় নাম রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার। শুধু প্রেসিডেন্ট বা সেনা কর্মকর্তাই নয়, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যাংকার ও আমলাদের নামও আছে তালিকায়। এরকম পাকিস্তানি নাগরিকদের সংখ্যা 17,000-এর বেশি। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেররা দুবাইয়ের আবাসন খাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। সবসময় স্বচ্ছ বা বৈধ উপায়ে অর্জিত নয় এমন তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদ গড়ছেন বা বিনিয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের তালিকায় থাকা শীর্ষ 10 ধনকুবেরের নামও রয়েছে তালিকায়। শুরুতেই রয়েছে ভারতের মুকেশ আম্বানির নাম। দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে আনুমানিক $24 কোটি সম্পদ রয়েছে মুকেশের। সব মিলিয়ে ফোর্বসের 22 ধনকুবের ও তাদের পরিবারের সম্পদের মালিকানাধীন $60 কোটি বেশি মূল্যের 76টি সম্পত্তির খোঁজ পেয়েছে অনুসন্ধানী দল। এ তালিকায় শুধু ধনকুবের নয়, বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদেরও নাম রয়েছে। দুবাই আনলকড নামের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে OCCRP এর সাথে অংশ নেয় নরওয়ের সংবাদ মাধ্যম E24। এছাড়াও এ প্রকল্পে অংশ নেয় 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে রাত 1:45 ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে মিরপুর স্টেডিয়ামে হালকা অনুশীলন শেষে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এ সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন দলের সঙ্গে। এই ফটো সেশনে স্কোয়াডে থাকা 17 ক্রিকেটারের সবাই উপস্থিত ছিলেন। বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ডালাসে। ডি গ্রুপের ম্যাচে এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকা, 13 জুন ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে নেদারল্যান্ডস ও 17 জুন একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে শান্তরা। 4 গ্রুপের শীর্ষে থাকা 2টি করে দল উঠবে সুপার 8-এ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কক্সবাজারের রুখিয়ায় পাহাড়ে র্যাবের অভিযান, অস্ত্র ও গ্রেনেড সহ আরসার 2 নেতা গ্রেপ্তার। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা, ভোট টানতে আশ্বাসের ফুলঝুরি। রংপুরে গ্রিন ফ্যাক্টরিতে এসি ফ্যান ছাড়াই কাজ করছেন হাজারো শ্রমিক, দাবদাহের মাঝেও স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।